আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান 20 দফা দাবিতে এবার আন্দোলনে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু ইউনিয়নের নেতৃবৃন্দ। রোববার সকাল থেকেই বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে প্রায় 40 জন কেবিন ক্রু অনশন করেন। 20 দফা পূরণ না হলে তারা কর্মবিরতির হুমকিও দেন। কেবিন ক্রুরা জানান তারা দাবি আদায়ে সকাল থেকে অনশন করছে। দাবি আদায় না হলে তারা ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতিতে যাবেন বলেও হুমকি দেন। আজকে আমাদের ডিরেক্টর স্যার উনিও অ্যাডমিট ক্যাডারে উনি চলে যাবেন। ক্ষতিগ্রস্ত যেটা হওয়ার সেটা আমাদেরই হবে, এটা অনেকেই অনেক জায়গা থেকে বুঝাইছে। আমিও আমার জ্ঞানের যে সম্পদে বলেন, গভীরতা বলেন, আপনাদের প্রতি ফুলি সিম্পাথাইজড বলেন, আর আপনি আপনাদের সাথে আমার জীবন উৎসর্গ করার কথাই বলেন। জিনিসটা নেগেটিভ একটা নিউজ যাবে যে নতুন একটা গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের বিপক্ষে আমরা কাজ করতেছি। এই ব্যাপারটা কেবিন ক্রুদের দাবিগুলোর মধ্যে রয়েছে ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রুর চাকরির স্থায়ীকরণ করা ও পেনশন সুবিধার আওতায় আনা, কোভিডকালীন ক্রুদের যেসব বেতন ও ভাতা কাটা হয়েছিল তা পুনর্বহাল, নতুন নিয়োগপ্রাপ্ত 46 এ ও বি ব্যাচের কেবিন ক্রুদের বেতন ভাতার বৈষম্য দূর এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। এছাড়া ক্রুদের বর্তমান অ্যালাউন্স 3 মাস পর পর রিভিউ প্রশাসনিক আদেশ বাতিল করে শতভাগ ভাতা ডলারে প্রদানের জন্য নতুন প্রশাসনিক আদেশ জারি, যাত্রীদের সেফটি এবং সার্ভিস সুষ্ঠুভাবে প্রদানের জন্য ক্রুদের নিরবিচ্ছিন্ন ও পরিপূর্ণ রেস্ট নিশ্চিত করার লক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের স্বনামধন্য এয়ারলাইন্সগুলোর মতো সবার জন্য সিঙ্গেল রুম নিশ্চিত, মহিলা কেবিন ক্রুদের 3 বছর পর্যন্ত বিবাহ না করার এই বৈষম্য দূর করা, ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো, শিডিউলার থেকে শুরু করে ম্যানেজার ডিজিএম পর্যন্ত সব স্থানে যোগ্য লোককে বসানো ও জনবল বৃদ্ধি করা। বিষয়টা হচ্ছে, প্রথমত আমরা স্বাস্থ্যনীতি দিয়েছি যেহেতু বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা নতুন একটা স্বাস্থ্যনীতি দিয়েছি, সেটা ডকুমেন্টস আমাদের কাছে এবং রিসিভ কপি। এর পরবর্তীতে আমাদেরকে ম্যানেজমেন্ট ডেকে ইডি মিটিং এ সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। যেহেতু 3132 কে অ্যাডমিন অর্ডার করে দিচ্ছে এবং আমাদেরকে অ্যাডমিন অর্ডার করে না, এখানেও বৈষম্য। তো তারপরে পরবর্তীতে আমরা যখন এই বিষয়টা নিয়ে মুভ করেছি এবং এমডি স্যার আমাদের সবাইকে ডেকে বুধবারে বলে দিয়েছে যে রবিবারে আমি তোমাদের এই বিষয়টা সমাধান করব। তো আমরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মাঝখানে 3 দিন গেছে। রবিবারে আমাদেরকে আসতে বলার কারণেই কিন্তু আমরা আসছি। ক্রুরা আরও জানান, ফ্লাইট ডিউটি শেষ করার পর ডিউটি টাইমের মধ্যেই ড্রপের গাড়ি নিশ্চিত করা, ক্রুদের মাসিক ডে অফ ও বার্ষিক প্রাপ্য সব ছুটি প্রাপ্তির ব্যবস্থা করা, সব বৈদেশিক স্টেশন থেকে অ্যালাউন্স উত্তোলনের ব্যবস্থা, ব্রিফিং রুমে বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা, কেবিন ক্রুদের ইউনিফর্ম, সুটকেস, হ্যান্ডব্যাগ ইত্যাদি ইউনিফর্ম দ্রব্যাদি বিমান থেকে সঠিক সময়ে প্রাপ্তির সহজীকরণ, দাম্মাম কুয়েত স্টেশনে স্লিপের ব্যবস্থা, কেবিন ক্রুদের হোটেল নির্বাচনের সময় তাদের প্রতিনিধির অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে। দাবিগুলো নিয়ে 8 অক্টোবর বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দিয়েছিল কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া আবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার লোটাস। এমডিকে ওএসডি করার কারণে আজ রবিবার তারা কাস্টম সার্ভিস পরিচালককে এই দাবিগুলো জানান। এদিকে বিমান বলছে, কিছু কেবিন ক্রু চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে, তাদের 5 বছর পর পর কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে চুক্তি নবায়ন করা হয়। তবে তারা যে চাকরির স্থায়ী সুপারিশ করেছে সেটি সম্ভব নয়, কারণ স্থায়ী করলে তারা 57 থেকে 59 বছর বয়স পর্যন্ত চাকরি করবে। বিশ্বের কোনো এয়ারলাইন্সে এত বয়স্ক কেবিন ক্রুকে দায়িত্ব পালন করতে দেখা যায় না। আমার শুধু এক্সপিরিয়েন্স সবকিছু দিয়ে আমি সব জায়গায় আলোচনা বিভিন্ন কিছু করার ভিতর দিয়ে দেখছি যে আমাদের আন্দোলনও চলবে, আমরা ফ্লাইটকেও চলতে দিতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা যদি এই কর্মবিরতি চালু করে তাহলে বিমানের শিডিউলের ব্যাপক বিপর্যয় ঘটবে। সেই ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ করে তাদেরকে কাজে ফেরানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন বেশ কিছু আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট থাকে। সমস্ত ফ্লাইটেই যদি তারা কর্মবিরতি পালন করে সেই ক্ষেত্রে বিমান বেশ একটি বেকায়দার মধ্যে পড়বে এবং এই ক্ষেত্রে যাত্রী ভোগান্তি বাড়বে কয়েক গুণ। যাত্রী ভোগান্তি এবং শিডিউল ঠিক রাখতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা জরুরি। এই তিনটা আমাদের যদি 1, 2, 3 বলে এই তিনটা হচ্ছে আমাদের স্পেশাল দাবি। তো এখন যেভাবেই হোক যেটা হচ্ছে কর্মবিরতির একটা কথা চলে এসছে, সেটা হচ্ছে টিভি স্কলে অনেক জায়গায় দেখানো হচ্ছে। আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান কেবিন বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের পক্ষ থেকে আমি একটা জিনিস জানাতে চাই যে আমি জানি না আপনারা কিভাবে নেবেন। ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেলে আমার কথা হয়েছে, হয়তো এই ম্যানেজমেন্টও আমাদের সিও স্যার অর্থাৎ এমডি স্যারের মতো চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরেও বিমানের এখন 4 জন ডিরেক্টর আছে, ওনারা জানেন না। আর পরবর্তীতে কোন ম্যানেজমেন্ট আসছে সেটাও একরকম ভাবে শোনা গেছিল কিছুদিন আগে, সেটাও ওভাবে না হয় অন্যভাবে হতে পারে। বিমানের মধ্যে থেকে হতে পারে, কোনো প্রফেশনাল বাইরে থেকে সিও হিসাবে আসতে পারে, আবার শোনা যাচ্ছিল যে এয়ারপোর্ট থেকে আসতে পারে। এখন জায়গাগুলো থাকে একেবারে ভ্যাকুয়াম হয়ে আছে। আমরা যে আন্দোলন করব, আন্দোলন আমাদের চলবে, বা ফ্লাইটকে বসায় দিয়ে যদি আমরা করতে যাই এটা একটা স্যাবোটাজের দিকে যেতে পারে। আমি জানি না আমার সঙ্গে আমার টিমমেটরা অনেকে একমত হবেন না, বাট আমি আমার বয়স, আমার চাকরির দীর্ঘশ্রুতিটা, আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স সবকিছু দিয়ে আমি সব জায়গায় আলোচনা বিভিন্ন কিছু করার ভিতর দিয়ে দেখছি যে আমাদের আন্দোলনও চলবে, আমরা ফ্লাইটকেও চলতে দিতে হবে। এটা হলো আমার বক্তব্য, আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি সততার সাথে দায়িত্ব নিয়ে বলতেছি, যখন এখানে ফিল আপ হবে আমাদের পোস্টগুলোর উপরে ফিল আপ হবে, আপনাদের পার্মানেন্সি হবে হবে হবে, এই দায়িত্ব আমি আমরা একদিন তো ছাড় দিব না। তবে বিমানে যদি আমরা বসাই দিই, আজকে আপনার জিএম আছে, আর্মির লোক আর্মিতে ফেরত চলে যাবে, আজকে এমডি চলে গেছেন, আজকে আমাদের ডিরেক্টর স্যার উনিও অ্যাডমিট ক্যাডারে উনি চলে যাবেন। ক্ষতিগ্রস্ত যেটা হওয়ার সেটা আমাদেরই হবে, এটা অনেকেই অনেক জায়গা থেকে বুঝাইছে। আমিও আমার জ্ঞানের যে সম্পদে বলেন, গভীরতা বলেন, আপনাদের প্রতি ফুলি সিম্পাথাইজড বলেন, আর আপনি আপনাদের সাথে আমার জীবন উৎসর্গ করার কথাই বলেন। জিনিসগুলো নেগেটিভ একটা নিউজ যাবে যে নতুন একটা গভর্নমেন্ট আসছে, সেই গভর্নমেন্টের বিপক্ষে আমরা কাজ করতেছি। এই ব্যাপারটা তৃতীয় পক্ষের লোকজন আছে, এখানে আরো অন্যরকম লোকজন আছে, তারা এই নেগেটিভ মেসেজটা দেওয়ার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে প্রথমত আমরা স্বাস্থ্যনীতি দিয়েছি যেহেতু বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যমে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। তো আমরা নতুন একটা স্বাস্থ্যনীতি দিয়েছি, সেটা ডকুমেন্টস আমাদের কাছে এবং রিসিভ কপি। এর পরবর্তীতে আমাদেরকে ম্যানেজমেন্ট ডেকে ইডি মিটিং এ সেটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। যেহেতু 3132 কে অ্যাডমিন অর্ডার করে দিচ্ছে এবং আমাদেরকে অ্যাডমিন অর্ডার করে না, এখানেও বৈষম্য। তো তারপরে পরবর্তীতে আমরা যখন এই বিষয়টা নিয়ে মুভ করেছি এবং এমডি স্যার আমাদের সবাইকে ডেকে বুধবারে বলে দিয়েছে যে রবিবারে আমি তোমাদের এই বিষয়টা সমাধান করব। তো আমরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মাঝখানে 3 দিন গেছে। রবিবারে আমাদেরকে আসতে বলার কারণেই কিন্তু আমরা আসছি। 3132 সাথে আমাদের একটা ডিফারেন্স আছে, সবার জানা উচিত। এটা মানে এটা হচ্ছে জানা উচিত এই কারণে, কারণ হচ্ছে এই জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করলে অসুবিধা। 3132 বোর্ড মিটিং এ আগেই ওঠানো ছিল এবং এটা সাব কমিটিতে অ্যাপ্রুভাল দেওয়াও ছিল, শুধু হচ্ছে বোর্ডে অ্যাপ্রুভাল দেওয়া। এমডি যে এটা করছে সেটা হচ্ছে এটা তো বোর্ডে অ্যাপ্রুভাল দিবেই, যেহেতু সাব কমিটি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, সে ওইটাই খালি এক্সিকিউট করে গেছে। পরবর্তীতে বোর্ডে প্লেস করলে এটা পাস হয়ে যাবে। কিন্তু এখানে আমার দাবির কথা আছে, ঠিক আছে স্যার, আমার যদি ভুল হয় আমাকে শুধরাই দিন। বিষয়টা হচ্ছে যে ক্যাবিন ক্রু যে পোস্ট, এটা তো কোনো ক্যাজুয়াল পোস্ট, এটা পার্মানেন্ট। তো আমার পার্মানেন্ট পোস্টের এগেইনস্টে আমাকে 10 বছর যে ভুগাইছে,
এর জন্য প্রথম যে আমাদের নিয়োগটা জিয়াউদ্দিন আহমেদকে দিছে, আমরা বাদ দিয়ে অন্যান্য মামলা একটা অ্যাকশনে যেহেতু আমি যাবো, অ্যাকশনে যেহেতু আমি যাবো, আমি একটু পরে দিয়ে আমার অ্যাকশনে যাবো। আরেকটা ব্যাপার আছে, যখন সি নাম্বার থেকে জি নাম্বার হওয়ার কেস চলছিল, জি নাম্বার হওয়ার না, পার্মানেন্ট হওয়ার বা স্থায়ীকরণের কেস চলছিল, তখন এই কেস চলাকালীন সময়ে ক্যাবিন ক্রুর যে পোস্ট, এটা অর্গানোগ্রাম সেট আপ, আপনারা বোঝেন কিনা সবাই আমি জানি না। আগে আমাদের অর্গানোগ্রাম এবং সেট আপে ক্যাবিন ক্রুর পোস্ট ছিল। যখন আমরাই কেস করাইছিলাম অবচারের আসামিকে দিয়ে, টোটাল বহু জায়গায় তাদেরকে নিয়ে গেছে। এই কেস চলাকালীন সময়ে যখন ক্যাবিন ক্রুর যে সেট আপ এবং অর্গানোগ্রাম নাই, সেই পেপারসটা কোর্টে জমা দেওয়া হয়, তখন আমি বন্ধুবর্গকে বলেছিলাম যে এই যে জমা দিচ্ছি আমাদের সেট আপ অর্গানোগ্রাম কোথায়। তো বলছিল যে এটা ওদের যাতে অ্যাবজর্ব করবে না, এই জন্য বিমান একটা দিচ্ছে, পেপারস জমা দিচ্ছে। আমি বলছিলাম যে এটা দেওয়া যায় না কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, কোর্টে কখনো মেলাফাই বা ফেব্রিকেটেড কোনো জিনিস জমা দেওয়া যায় না। তখন থেকে কিন্তু আমরা সেট আপ এবং অর্গানোগ্রামের বাইরে। এখন যেটা আছে সেটা হচ্ছে এয়ারক্রাফট বেসিসে আমাদেরকে 5 সেট করে ক্রু দিয়ে, কতগুলো এফএস লাগবে, এফএসএস লাগবে, জেপি লাগবে, এফপি লাগবে, সিপি লাগবে, ওইভাবে আছে। তার পরিপ্রেক্ষিত আপনারা পার্মানেন্ট হবেন, বিকজ সেট আপের বাইরে থাকলেও এয়ারক্রাফটের যে সেট আপ আছে সেটার উপরে আপনারা পার্মানেন্ট হবেন। তবে এটা একটু দীর্ঘসূত্রিতা আছে আমার কাছে যেটা মনে হয়। এখন দিবেটা কি আমাদেরকে? আমি অনেক চিন্তা করছি, আমরা প্রায় বসাই দিতে পারবো, সমস্যা নেই।